সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। যারা নতুন দেখছেন তারা আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এই ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। অনেকে আমার টেলিগ্রাম লিঙ্ক ছিল, সেখানে অনেকে হরস্কোপ পাঠাতে অসুবিধা বোধ করছেন। ওই কারণে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। আপনাদের যাদের প্রয়োজন হরস্কোপ পাঠান, এখানে যা কমেন্টস করবেন, প্রথমে এখানে করবেন, তারপরে আমি বললে আমার হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করবেন। এখানে কমেন্ট করতে ভুলবেন না, কারণ তাহলে ইউটিউব কোম্পানি একটু অন্যরকম কিছু মনে করতে পারে। আজকে আমাদের আলোচনার বিষয় হবে, আমরা অনেকেই আলোচনা করে থাকি যে আমাদের গণ কি। এখন এই গণ, যখন আমরা জন্মগ্রহণ করি তখন পাঁজিতে কতগুলো কথা লেখা থাকে। একটা হচ্ছে নক্ষত্র, কোন নক্ষত্রে কি রাশি হলো, কি গণ হলো এবং কি যোগ হলো। এই যোগ ব্যাপারটা কিন্তু আমাদের জীবনে একটা ভাইটাল ব্যাপার। যে কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করুক, যদি সে ভালো যোগে জন্মগ্রহণ করে তাহলে সে ভালো ফল পাবে, রাশিচক্রে যতই গ্রহদের অবস্থান খারাপ হোক না কেন। আর যদি খারাপ যোগে জন্মগ্রহণ করে, রাশিচক্রে যতই গ্রহদের অবস্থান ভালো হোক না কেন, তাতে সে খুব ভালো একটা ফল লাভ করতে পারে না। সেই কারণে অনেকে বলে থাকেন, আমাকে এই কথা বলেছিল এই জ্যোতিষী, এই অ্যাস্ট্রোলজার বলেছিল, আমি কেন রেজাল্ট পাইনি, এবং তাতে জ্যোতিষীদের বদনাম একটা হয়। আর আমি যখন শুরু করি চ্যানেলটা, তখন প্রথমেই বলেছিলাম যে এই অ্যাস্ট্রোলজিতে 100% রেজাল্ট কখনো মিলবে না। কেন? এখানে 4 এলিমেন্টস আছে, 5 এলিমেন্টস নেই। মানুষ হচ্ছে পঞ্চতত্ত্বের শরীর, সেই জন্য যেহেতু একটা তত্ত্ব অভাব আছে এই অ্যাস্ট্রোলজিতে, সেই জন্যে পুরো রেজাল্ট এখান থেকে কখনোই পাওয়া যাবে না, ফুল প্রেডিকশন এখানে পাওয়া যাবে না। ম্যাক্সিমাম যদি প্রেডিকশন পাওয়া যায়, খুব ভালো করে যদি কোনো অ্যাস্ট্রোলজার যদি খুব ভালো করে ক্যালকুলেশন করে প্রেডিকশন করে, তাই 95% পর্যন্ত পাওয়া যায়। সে যাই হোক, আজকে আমরা আলোচনায় আসব। প্রথমে আমরা আলোচনা করব গণ নিয়ে। নক্ষত্র অনুযায়ী গণ হয় এবং মানুষ যখন জন্মগ্রহণ করে তখন একটি যোগে জন্মগ্রহণ করে, এবং এই যোগ ফল আমাদের জীবনে একটা ভাইটাল। আমরা যোগ ফল নিয়েও এখন আমরা এই কোন রাশিতে কোন কোন নক্ষত্রে কী কী গণ হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। মেষ রাশিতে আমরা 3টি নক্ষত্র দেখি, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। অশ্বিনী নক্ষত্রে যদি কোনো জাতক জাতিকার জন্ম হয় তবে তার হবে দেবগণ। ভরণী নক্ষত্রে যদি কোনো জাতক জাতিকার জন্ম হয় তবে তার হবে নরগণ। আর কৃত্তিকা নক্ষত্রে যদি কোনো জাতক জাতিকার জন্ম হয় তবে তার হবে রাক্ষসগণ বা দেবারীগণ। তেমনভাবে আবার বৃষরাশিতেও কৃত্তিকা নক্ষত্রে যদি কোনো জাতকের বা জাতিকার জন্ম হয় তবে তার হবে রাক্ষসগণ বা দেবারীগণ। রোহিণী নক্ষত্রে যদি কোনো জাতক জাতিকার জন্ম হয় তবে তার হবে নরগণ। আর মৃগশিরা নক্ষত্রে কোনো জাতক জাতিকার জন্ম যদি হয় তাহলে তার হবে দেবগণ। মিথুন রাশিতে আসলে সেখানেও আমরা দেখতে পাবো মৃগশিরা নক্ষত্র রয়েছে। এই মৃগশিরা নক্ষত্রে জন্ম হলে হবে দেবগণ।
আদ্রা নক্ষত্রে জন্ম হলে হবে নরগণ, আর পুনর্বসু নক্ষত্রে জন্ম হলে হবে দেবগণ। আর কর্কট রাশিতে আমরা দেখতে পাবো আবার সেই পুনর্বসু নক্ষত্রকে, সেখানে যদি পুনর্বসু নক্ষত্রে জন্ম হয় তাহলে হবে তার দেবগণ। কর্কট রাশিতে পূষা নক্ষত্রে জন্মগ্রহণ হলে হবে দেবগণ। আর অশ্লেষা নক্ষত্রে কর্কট রাশিতে যদি জন্ম হয় তার হবে রাক্ষসগণ বা দেবাড়িগণ। সিংহ রাশিতে আসলে আমরা দেখতে পাবো মঘা নক্ষত্র। মঘা নক্ষত্রে জন্ম হলে তার হবে রাক্ষসগণ বা দেবাড়িগণ। পূর্ব ফল্গুনী নক্ষত্রে যদি জন্ম হয় তবে তার হবে নরগণ। আর সিংহ রাশির উত্তর ফল্গুনীতে নক্ষত্রে জন্ম হলে তার হবে নরগণ। এবার কন্যা রাশিতে আসলে উত্তর ফল্গুনী নক্ষত্রে আমরা দেখতে পাবো যে তার হচ্ছে নরগণে জন্ম হবে। আর হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে দেবগণে জন্ম হবে। আর কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে আসলে সেখানে দেখতে পাবো আমরা তার দেবাড়িগণে জন্ম হচ্ছে। আবার তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে আসলে দেখতে পাবো যে তার দেবাড়িগণে জন্ম হচ্ছে। স্বাতী নক্ষত্রে দেখতে পাবো তার দেবগণে জন্ম হচ্ছে। বিশাখা নক্ষত্রে দেখতে পাবো তার দেবাড়িগণ বা রাক্ষসগণে জন্ম হচ্ছে তুলা রাশিতে। এবারে আমরা যদি বৃশ্চিক রাশিতে আসি, বৃশ্চিক রাশিতে আমরা দেখতে পাবো বিশাখা নক্ষত্র। সেখানে বিশাখা নক্ষত্রে জন্ম হলে তার হবে রাক্ষসগণ বা দেবাড়িগণ। অনুরাধা নক্ষত্রে জন্ম হলে তার হবে দেবগণ। এবং জ্যেষ্ঠা নক্ষত্রে যদি জন্ম হয় তার হবে রাক্ষসগণ বা দেবাড়িগণ বৃশ্চিক রাশি। এবার ধনুরাশিতে যদি মূলা নক্ষত্রে জন্ম হয় তার হবে রাক্ষসগণ বা দেবাড়িগণ। ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম হলে তার হবে নরগণ। আর উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম হলে হবে নরগণ। এবারে আসবো মকর রাশিতে। মকর রাশির যদি উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম হয় তার হবে নরগণ। যদি শ্রবণা নক্ষত্রে জন্ম হয় তার হবে দেবগণ। আর যদি ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয় মকর রাশিতে তাহলে হয় রাক্ষসগণ বা দেবাড়িগণ। এবারে আসবো কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে যদি জন্ম হয় তার হবে রাক্ষসগণ বা দেবাড়িগণ। শতবিশা নক্ষত্রে জন্ম হলে তার হবে রাক্ষসগণ বা দেবাড়িগণ। আর পূর্ব ভাদ্রপদ কুম্ভ রাশিতে যদি জন্ম হয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তাহলে তা হবে নরগণ। এবারে মীন রাশিতে আবার সেই পূর্ব ভাদ্রপদ যদি নক্ষত্রে জন্ম হয় তার হবে নরগণ। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হলে তার হবে নরগণ। আর রেবতী নক্ষত্রে যদি জন্ম হয় তার হবে দেবগণ। এই হলো নক্ষত্র অনুসারে গণের হিসাব। এরপরে আমরা দেখব গণফল। গণফল কি হয়। গণফলে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো জাতক জাতিকার দেবগণে জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই জাতক জাতিকা হয় উদার চিত্ত বিশিষ্ট এবং তাদের মধ্যে দান করার একটা প্রবণতা থাকে, তারা দাতা হয়ে থাকে এবং তারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকে যদি দেবগণে জন্মগ্রহণ করে, এবং তারা সদা বলবান থাকে। তাদের মধ্যে একটা শক্তি সবসময় কাজ করে যদি নাকি এই দেবগণে তারা জন্ম গ্রহণ করে থাকে। এবং তারা হয় অল্প ভোগকারী, মানে অল্পতেই তারা সন্তুষ্ট হয়ে যায়। যেমন দেবতারা হয় তেমনি এই দেবগণের মানুষরা অল্পতেই তারা সন্তুষ্ট হয়। এবং তারা হয় সুপণ্ডিত, পাণ্ডিত্য তাদের খুব বেশি থাকে। এই হচ্ছে দেবগণের ফল। যদি দেবগণে জন্মগ্রহণ করে তাহলে এই ফলগুলো সে লাভ করে। এবারে আসবো আমরা নরগণে। নরগণের মানুষ কেমন হয়? নরগণে যদি জন্মগ্রহণ করে তাহলে সেই জাতক বা জাতিকা মানী হয়, ধার্মিক হয় এবং তাদের চোখ দুটো বড় বড় হয়, বিশাল চক্ষু বিশিষ্ট হয়, বড় বড় হয় এবং তারা লক্ষ্যভেদকারী হয়। মানে যেটা ঠিক করে পাওয়ার জন্য সেটা তারা পেয়ে থাকে, চেষ্টা করে থাকে এবং পাওয়ার চেষ্টা করে এবং তারা সেটা পায়। লক্ষ্যভেদকারী
মানে যেদিকে তাদের দৃষ্টি নিবদ্ধ থাকে সেই দিকেই তারা ছুটে যায়। এবং তারা হয় ধনুর্ধারী, ধনুর্ধারী হলেই লক্ষ্যভেদ হবে, হ্যাঁ, সঠিকভাবে তারা ঠিক জায়গায় তীরটা নিক্ষেপ করবে, সেই জন্য তাদেরকে বলছে ধনুর্ধারী, যেহেতু তাদের লক্ষ্য স্থির থাকে। এবং তাদের আকৃতি, গায়ের রঙটা সাধারণত হয়ে থাকে গৌরবর্ণ, গৌরবর্ণের দেহযুক্ত তারা হয়ে থাকে। এবং তারা তাদের আত্মীয় স্বজন, পুরোজন যারা কাছাকাছি থাকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা আনন্দ প্রদান করে থাকে, আনন্দদায়ক হয়ে থাকে তারা, এই নরগণের জাতক জাতিকারা। এবারে আসবো আমরা দেবাড়িগণ বা রাক্ষসগণে। এই রাক্ষসগণের লোকেরা একটু পাগলাটে ধরন হয়, উন্মাদগ্রস্ত হয়, হ্যাঁ, পাগলপানা করে। এবং তাদের দেহটা খুব সুন্দর হয় না, একটা কদাকার দেহ মতো হয়, এটা শাস্ত্রে বলছে। এবার বিপরীত অনেক কিছুই দেখা যায়, হ্যাঁ। এবং তারা হস্তিপ্রিয় হয় ও তারা দুঃসাহসী কার্য করতে পছন্দ করে, এই রাক্ষসগণের যেসব জাতক জাতিকারা থাকে। সাধারণত আমরা এটাকে ক্লাসিফাই করি, সেটা হচ্ছে সত্য, রজ এবং তম হিসাবে। সত্য, রজ এবং তম। সত্য হচ্ছে দেবগণ, রজ হচ্ছে নরগণ, তম হচ্ছে রাক্ষসগণ। হ্যাঁ, এর বিপরীত আমরা এখানে শাস্ত্রে যা বলছে অনেক সময় সেটা দেখা যায় অন্য ধরনের হয়। হ্যাঁ, এটা যোগফলের কারণে হয়। সে যে যোগে জন্মগ্রহণ করে সেই যোগফলের কারণে দেখা যায় সে অন্যরকম ফল পাচ্ছে, অন্যরকমভাবে তার দেহ আকৃতি গঠন হয়েছে, রাশি লগ্ন অনুযায়ী সেগুলো আমরা দেখতে পাই। সাধারণতভাবে গণ ফলে এইগুলো বলা হয়েছে। এরপরে আমরা আসবো যোগফলে, জাতক কোন যোগে জন্মগ্রহণ করলে, জন্মকালীন যে যোগ, সেই যোগটা আমাদের জীবনে ভাইটাল, এই কোন যোগে জন্মগ্রহণ করলে সে কি ফল লাভ করে থাকে। এখন এই যোগফলে দেখা যাচ্ছে আমাদের যেমন 27টি নক্ষত্র আছে, এই নক্ষত্র অনুযায়ী 27টিও যোগ রয়েছে। 27টি নক্ষত্রের 27টি যোগ, এটা তিথি এবং নক্ষত্র অনুযায়ী এই যোগগুলো হয়ে থাকে। প্রথমেই আমরা আসি বিষকুম্ভ যোগ। এই বিষকুম্ভ যোগে যদি কোনো জাতক জন্মগ্রহণ করে, শাস্ত্র বলছে, যে শ্লোক বলছে সেই শ্লোক হচ্ছে বিষকুম্ভ যোগ যদি জাতকালে কার্যে স্বতন্ত্র মনোজস্ত দানী সুরিত কলত্র আত্মজ সখ্য মুগ্রং গৃহস্ব নির্মাণ বিধৈ সমর্থ। তাহলে কি বলছে, বিষকুম্ভ যোগে যদি কোনো জাতক জাতিকার জন্ম হয়ে থাকে তাহলে সেই জাতক হবে কর্মদক্ষ, স্বাধীন, স্ত্রী পুত্রাদি এবং বন্ধু বান্ধবের সঙ্গে সদ্ভাবযুক্ত এবং গৃহাদি নির্মাণ কার্যে সে নিপুণ হয়ে থাকে। এ হচ্ছে বিষকুম্ভ যোগে যদি সে কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে থাকে। এরপরে আসবো আমরা প্রীতিযোগ। প্রীতিযোগে যদি কোনো জাতক জন্মগ্রহণ করে থাকে, জাতক জাতিকা, তাহলে জ্যোতিষশাস্ত্র কি বলছে, প্রসূতি কালে যদি প্রীতিযোগ নর ঝোরোগ সুখবান বিনোদী রক্তানুরক্ত বিদুষাং প্রপন্ন সংপ্রার্থিত যচ্ছতি বৃত্তমেব। মানে হচ্ছে প্রীতিযোগে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই জাতক জাতিকা হবে রোগহীন, সুখী, বিনোদী, নিজের অনুরক্ত, মানে নিজেকে সে বেশি ভালোবাসবে, নিজের অনুরক্ত এবং নিজের অনুরক্ত ব্যক্তিদের প্রতি, মানে যাকে তারা ভালোবাসবে তাদের প্রতি সে দয়া পরবশ হয়ে থাকে। এবং সে হয় পণ্ডিত বা গুণী ব্যক্তির আনন্দদাতা, যে সমস্ত গুণী ব্যক্তি তাদেরকে সে আনন্দ দান করে থাকে এবং প্রার্থিত ব্যক্তির সে প্রতিপালক হয়ে থাকে। এই হচ্ছে প্রীতিযোগের ফল। এরপরে আসবো আমরা আয়ুষ্মান যোগ। আয়ুষ্মান যোগে যাদের জন্মগ্রহণ হয়ে থাকে সাধারণত দেখা যায় না যে যোগফল কুষ্টি ছাড়া নির্ণয় করা হয়, আমরা সাধারণ ছকে সেই যোগফলে দেখতে পাই না। এরপরে আসবো আমরা আয়ুষ্মান যোগ। আয়ুষ্মান যোগে যদি জন্ম হয় তাই জ্যোতিষশাস্ত্র বলছে
যস্যায়ুষ্মান জন্মকালে ধনুষ্মান জানং তস্য দেশে সুকার্যম কুর্যান্নূনং ক্রীড়ানং পুষ্পবাট্টাং দাসৈ বা শৈরম্বত গর্বিতশ্চ। এর মানে হচ্ছে আয়ুষ্মান যোগে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ হয় তাহলে সেই জাতক বা জাতিকা ধনুর্বিদ্যা বিশারদ হবেন, স্বদেশ প্রেমিক হবেন, যানবাহনাদিগামী হবেন, মানে তিনি যানবাহন যুক্ত হয়ে থাকবেন, এবং তার অনেক দাস দাসী, সুন্দর বাসগৃহ, এবং তিনি হবেন গর্বী, অহংকারী, গর্বী, এবং পুষ্প উদ্যানে তিনি ক্রীড়ারত অবস্থায় থাকবেন, মানে আনন্দযুক্ত অবস্থায় থাকবেন। এরপরে আমরা আসবো সৌভাগ্যযোগী। যদি জন্মকালে কোনো জাতক জাতিকা সৌভাগ্যযোগী জন্মগ্রহণ করে থাকেন তাহলে কি বলছে জ্যোতিষশাস্ত্র? বলছে সৌভাগ্য জন্মা সুভগ মনুষ্য শ্রাদ্ধ জনানাং ধনবান গুণজ্ঞ উদার চিত্ত বলবান বিবেকী মহাভিমানী প্রিয় ভাষণশ্চ। এর মানে হচ্ছে যদি সৌভাগ্য যোগে কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই জাতক জাতিকা হয় ভাগ্যবান হয়ে থাকে, এবং সে হয় ধনবান বা ধনবতী, অভিমানী, উদার, গুণবান, প্রিয়ভাষী, শক্তিশালী এবং বিবেকবান, এবং শ্লাঘ্য হয়, অল্পতেই সে কষ্ট পেয়ে যায়, শ্লাঘ্য হয়। এরপরে আসবো আমরা শোভনযোগ। এই শোভনযোগে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র কি বলছে শ্লোকে? ওই সাচ্য শোভন যোগ জন্মা দক্ষ বিপক্ষ প্রতি লব্ধবিত্ত সদুত্তরশ্চার বপু সুধীর সম্মানযুক্ত মনুজ প্রবীণ। তার মানে হচ্ছে যদি শোভন যোগে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই জাতক হয় কর্মদক্ষ এবং শোভনযুক্ত, ভালো দেখতে হয়, প্রতিপক্ষের নিকট সে ধন ভোগ করে থাকে, প্রতিপক্ষের নিকট থেকে সে ধন লাভ করে থাকে এবং সে ধন ভোগ করে থাকে, এবং তার কাছ থেকে সদুত্তর পাওয়া যায়, তিনি সদুত্তর প্রদানকারী হয়ে থাকে যদি এই শোভন যোগে জন্মগ্রহণ করে থাকে। তিনি দেখতে সুপুরুষ হন বা সুন্দরী হন, যদি নারী হয় সুন্দরী হন, তিনি ধীর হন, সম্মানী হন এবং প্রবীণ হন, মানে তিনি যে সমস্ত উত্তর দেন, তার কাছে কোনো প্রশ্ন করলে উত্তর চাইলে তিনি যে উত্তর দেন সেটা হচ্ছে প্রবীণ সুলভ, মানে সদুত্তর তিনি দিয়ে থাকেন। এ হচ্ছে শোভন যোগের ফল। এরপরে আসবো আমরা অতি গণ্ডযোগ। এই যোগটা ভালো নয়, অতি গণ্ডযোগ। এই যোগে যদি কোনো জাতক জাতিকার জন্মগ্রহণ করে থাকে তাহলে শ্লোক কি বলছে? জ্যোতিষশাস্ত্র শ্লোক বলছে বাদ প্রিয় বেদ বিনন্দকশ্চ ধূর্ত কীতগ্ন গলরোগযুক্ত সরম দেহ পুরুষই ঈদ দীর্ঘ প্রকাণ্ড গণ্ডস্থ ত্রিগণ্ড জন্মা। এর মানে হচ্ছে যদি কোনো জাতক জাতিকা অতি গণ্ড যোগে জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই জাতক জাতিকা বিবাদপ্রিয় হয়ে থাকে, বেদ শাস্ত্র নিন্দকারী হয়ে থাকে। বেদ শাস্ত্র, আমাদের যে হিন্দু শাস্ত্রের যে বেদ শাস্ত্র আছে তার সে সর্বদাই নিন্দা করে থাকে, এবং সে হয় চতুর, কৃতঘ্ন, গলরোগযুক্ত, লোমযুক্ত শরীর, লোমে ভর্তি থাকে, লোমযুক্ত হয় শরীর, দীর্ঘদেহী হয়, দীর্ঘ গণ্ড বিশিষ্ট সে হয়ে থাকে। এই হচ্ছে অতি গণ্ড যোগের ফল। এরপরে আমরা আসবো সুকর্মা যোগ। সুকর্মা যোগে এই জ্যোতিষশাস্ত্র কি বলছে? বলছে পরোপকারী কুশল কলাসু হর্ষেণ যুক্ত নিতরাং যশস্বী প্রসূতিকালে যদি চেত সুকর্মা নর সুকর্মা ভবতী প্রসিদ্ধ। তার মানে এর মানে কি বলছে? যদি কোনো জাতক জাতিকা এই সুকর্মা যোগে জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা কলা কুশলী হয়, হর্ষযুক্ত হয়ে থাকে, যশস্বী হয়, সৎকর্মা হয়, উৎসাহী হয় এবং সে পরোপকারী হয়ে থাকে।
এরপরে আমরা আসবো ধৃতি যোগ। ধৃতি যোগে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই সম্বন্ধে জ্যোতিষশাস্ত্র কী বলছে, ধৃতি যোগ সমুৎপন্ন প্রাজ্ঞ সংহৃষ্ট মানস ভাবদূক সভায়াঞ্চ সুশীল বিনয়ান্বিত। মানে ধৃতি যোগে কোনো জাতক জাতিকা যদি জন্মগ্রহণ করে সেই জাতক জাতিকা পণ্ডিত হয়, হৃষ্টমনযুক্ত হয়, বাগ্মী হয়, বিনয় সম্পন্ন হয় এবং সে সুশীল হয়ে থাকে। এরপরে আমরা আসবো শূলযোগ। যদি কোনো জাতকের শূলযোগে জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই জাতক জাতিকা জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে জ্যোতিষশাস্ত্র কী বলছে, ভীত দরিদ্র দয়িতা প্রিয়শ্চ সুরদ ভব শূল ইব সবন্ধ বিদ্যানয়াভ্যাং রহিত অথ শূলি করতি লোকে নহিতং কদচিত। তার মানে হচ্ছে যদি শূল যোগে জন্ম হয় তাহলে সেই সমস্ত জাতক জাতিকা হয় ভীতু, দরিদ্র, স্ত্রী অনুরক্ত, শূলের ন্যায় বিদ্যাবিহীন। শূল যেরকম ছুচলো হয়, হ্যাঁ, খোঁচা মারে, সেরকম বিদ্যাবিহীন সে হয়ে থাকে, মানে মূর্খই হয়ে থাকে এবং তার কোনো নীতিজ্ঞান থাকে না, নীতিজ্ঞান রহিত হয়ে থাকে। বন্ধু বান্ধবের কাছেও সে শূল সদৃশ্য হয়ে থাকে, বিরক্তিকর হয়ে থাকে, মানে তার একটা খোঁচা মারা স্বভাব থাকে আর কি, সেই জন্য শূল সদৃশ্য বলছে। অহিতকারী, সে কারো ভালো করতে পারে না এবং অপরের অনিষ্টকারী সে হয়ে থাকে। এ হচ্ছে শূলযোগের ফল। এরপরে আমরা আসবো গণ্ডযোগ। এটাও একটি খারাপ যোগ। এই গণ্ডযোগ সম্বন্ধে শাস্ত্র কি বলছে, স্বকার্যকর্তা পরকার্যহন্তা গণ্ডে ভব সাধতি গণ্ডবদথ অত্যন্ত ধূর্ত পুরুষ কুরূপ শ্রীদ গণানামতি তাপদাতা। যদি কোনো জাতক জাতিকার এই গণ্ডযোগে জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা হয় স্বার্থপরযুক্ত, পরের অনিষ্টকারী, পরের ভালো করে না, তারা পরের অনিষ্টকারী হয়ে থাকে। অত্যন্ত সে ধূর্ত হয়, কুরূপ হয়, কর্কশ হয় বা রূঢ়ভাষী হয় এবং মিত্র, তার যে সমস্ত মিত্র থাকে তাদের সে কষ্ট দেয়, সন্তাপদায়ক হয়ে থাকে। এ হচ্ছে গণ্ডযোগের ফল। এরপরে আমরা আসবো পরবর্তী যোগ যেটা আছে বৃদ্ধি যোগ। যদি কোনো জাতক জাতিকা এই বৃদ্ধি যোগে জন্মগ্রহণ করে তাহলে জ্যোতিষশাস্ত্র শ্লোকে কি বলছেন, প্রসূতিকালে যদি বৃদ্ধি যোগ নর সুভাগ্য বিনয়ান্বিতশ্চ ধন প্রয়োগ গ্রহণেষু দক্ষ বিচক্ষণ সাৎক্রিয় বিক্রিয়াভ্যাম। তাহলে এর মানে কি হচ্ছে, যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণকালে বৃদ্ধি যোগে জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা হয় ভাগ্যবান বা ভাগ্যবতী এবং বিনয় সম্পন্ন সে হয়ে থাকে, ক্রয় বিক্রয়ে সে পারদর্শী হয়ে থাকে, বাণিজ্য সে ভালো পারবে, ক্রয় বিক্রয়ে পারদর্শী হয়ে থাকে এবং তার বিচক্ষণতা থাকে অর্থ আদান প্রদানে, যেটা আজকালকার দিনে বেশি প্রয়োজন হয়, অর্থ আদান প্রদানে সে বিচক্ষণ হয়ে থাকে। এরপরে আসবো আমরা ধ্রুব যোগ। যদি কোনো জাতক জাতিকা এই ধ্রুব যোগে জন্মগ্রহণ করে থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে, নরীর নীতি বাণী সদা ব্রক্ত পদ্মে চরিকৃতি কাব্যং বরিব্রতি বন্ধুন ধ্রুবাক্ষ প্রসূত ধ্রুবা তস্য কীর্তি দিগন্তে নিতান্তং ভবেচ্চারুমূর্তি। তার মানে হচ্ছে যদি ধ্রুব যোগে জন্মগ্রহণ হয়ে থাকে কোনো জাতক জাতিকার তাহলে সেই জাতক বা জাতিকা হয় বাগ্মী, মানে সুন্দর সে কথা বলতে পারে, সে বাগ্মী হয়, সে বিদ্বান হয়, কবি হবার তার সম্ভাবনা থাকে, কাব্যপণ্ডিতা হবার সম্ভাবনা থাকে, মিত্রপালক সে হয়, কীর্তিসম্পন্ন হয় এবং সে হয় সুপুরুষ বা সুন্দরী নারী যদি সেই ধ্রুব যুগে জন্মগ্রহণ করে থাকে। এরপরে আসবো আমরা পরবর্তী যোগ যেটা হচ্ছে ব্যাঘাত যোগ। এই ব্যাঘাত যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র কি বলছে, ব্যাঘাত কর্তা চ শতাং নিতান্তং ব্যাঘাত জন্মা মনুজ কঠোর অসত্য ভাষ কৃপয়া বিহীন
মন্দে খর দীর্ঘ তনু কৃষাঙ্গ। যদি ব্যাঘাত যোগে কোনো জাতক জাতিকার জন্ম হয়ে থাকে তাহলে সেই জাতক হয় কঠোর এবং সৎ লোকের অনিষ্টকারী হয়, মিথ্যাবাদী হয়, দীর্ঘ দেহযুক্ত হয়, ক্ষীণ তনুযুক্ত হয়, নির্দয় হয় এবং অল্প দৃষ্টি সম্পন্ন সে হয়ে থাকে, তার দৃষ্টি সুদূর প্রসারিত থাকে না। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এরপরে আসবো আমরা হর্ষণ যোগে। হর্ষণ যোগে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র কি বলছে, সুচারু গাত্র স্ফুট পদ্ম নেত্র শাস্ত্র প্রযত্ন বিনয়পন্ন প্রসূতি কালে যদি হর্ষণ সাদমর্ষণ নৈব জন কদাচিৎ। তার মানে হচ্ছে যদি কোনো জাতক জাতিকা হর্ষণ যোগে জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা সুপুরুষ বা সুনারী সুন্দরী হয়ে থাকেন এবং তারা কি হন, শাস্ত্রানুরাগী। তারা শাস্ত্র পাঠ করতে ভালোবাসবেন এবং শাস্ত্রানুরাগী হবেন এবং তাদের নেত্র হবে পদ্ম নেত্রযুক্ত। দেখে বোঝা যাবে যে এই লোকটা হর্ষণ যোগে জন্মগ্রহণ করেছে। তাদের পদ্ম নেত্রযুক্ত হবে এবং তাদের স্বভাব হবে নম্র স্বভাব বিশিষ্ট, নম্র স্বভাব যুক্ত এবং তারা হবে ক্রোধবিহীন। তাদের কোনো শরীরে রোগ থাকবে না, ক্রোধবিহীন হবে তারা। এরপরে আসবো আমরা বজ্রযোগে। যদি কোনো জাতক জাতিকা জন্মকালে এই বজ্রযোগে জন্মগ্রহণ করে থাকে তাহলে তার সম্বন্ধে জ্যোতিষশাস্ত্র কি বলছে, গুণী গুণজ্ঞ বলবান মহাজয়ী সাদ্রত্ন বস্ত্রাদি পরীক্ষক সাত বজ্রাভিধানে যদি চ প্রসূত বজ্রপম সাদ্রিপুকামি নিনানাম। তার মানে হচ্ছে যদি বজ্রযোগে কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা হয় গুণী, গুণজ্ঞ, তেজস্বী, বলবান, রত্নাদি বস্ত্রাদি পরীক্ষক, রত্ন পরীক্ষক জুয়েলারি যেটা আর কি, তার পরীক্ষক এবং বা বস্ত্রাদি পরীক্ষক সে হয়ে থাকে। সে দেখে চিনতে পারে এটা কী ধরনের রত্ন বা কী ধরনের বস্ত্র এবং শত্রু পত্নীর দুঃখদায়ক হয়। তার যে শত্রু থাকে সেই পত্নী সে দুঃখদায়ক হয়ে থাকে। এরপরে আসবো আমরা অশ্রিক যোগ। এই অশ্রিক যোগে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে থাকে তাহলে আমরা দেখতে পাবো কি বলছে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র এর সম্বন্ধে শ্লোকে বলছে, ধনী কুরূপ কুমতি দুরাত্মা বিদেশগামী রুধির প্রকোপ মহাপ্রলভী পুরুষ বলিয়ান অশ্রিক প্রসূতই কিরজস্ব যন্ত। তার মানে হচ্ছে অশ্রিক যোগে যদি কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে থাকে সেই জাতক বা জাতিকা হয় ধনবান বা ধনবতী, কুমতিযুক্ত, দুরাত্মা, শক্তিমান, প্রবাসী এবং অত্যন্ত লোভী সে হয়ে থাকে। এরপরে আমরা আসবা পরের যোগে, যেটা হচ্ছে ব্যতিপাত যোগ। এই ব্যতিপাত যোগে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে থাকে তাহলে কি বলছে জ্যোতিষশাস্ত্র? জ্যোতিষশাস্ত্র বলছে, কঠোর বাক্য পশূন স্বভাব সান্মাতৃহীন গদ পীড়িতশ্চ পরস্য কার্যে কৃত পক্ষপাত যস্য প্রসূতই ব্যতিপাত যোগ। তার মানে হচ্ছে যদি কোনো জাতক জাতিকা এই ব্যতিপাত যোগে জন্মগ্রহণ করে থাকে তাহলে সে হবে রূঢ়ভাষী, সে হবে খল, সে হবে রুগ্ন, সে হবে মাতৃহীন এবং অপরের কার্যে সে পক্ষপাতী হয়ে থাকবে। তার মানে স্বকার্যে, তার নিজেদের কার্যে, নিজের লোকের কার্যে সে সমর্থন করবে না, সে অপরের কার্যে পক্ষপাত করে থাকবে। এরপরে আমরা আসব বরিয়ান যোগে। যদি কোনো জাতক জাতিকা এই বরিয়ান যোগে জন্মগ্রহণ করে থাকে তাহলে সে কেমন হবে? জ্যোতিষশাস্ত্র কি বলছে, দাতা দয়ালু সুতরাং সুবেশ
সৎকর্মকর্তা মধুর স্বভাবা নর বলিয়ান ধনবান যমাঢ্য যোগ বরিয়ান যদি জন্মকালে কোনো জাতক জাতিকা এই বরিয়ান যোগে জন্মগ্রহণ করে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা হয়ে থাকে দাতা, দয়াবান, সুপরিচ্ছদধারী, সৎকর্মপ্রিয়, মধুর স্বভাবযুক্ত, শক্তিমান, অর্থবান এবং বহু লোকযুক্ত হয়। এ হচ্ছে বরিয়ান যোগের ফল। এরপরে আমরা আসব পরিগ যোগ। এই পরিগ যোগে জন্মগ্রহণকালে যদি কোনো জাতক জন্মগ্রহণ করে, তাহলে জ্যোতিষশাস্ত্র কি বলছে তার সম্বন্ধে। জ্যোতিষশাস্ত্র বলছে উৎপত্তিকালে পরিঘ যদি সান্নরস্তদা বংশ কুঠার কল্প অসত্য সাক্ষী ক্ষমায়া বিহীন স্বল্পানুভক্তা বিজিত বিপক্ষই। যদি কোনো জাতক জাতিকা এই পরিগ যোগে জন্মগ্রহণ করে থাকে, তাহলে সে হয় বংশ ধ্বংসকারী। তার যে বংশ, সেই বংশকে সে ধ্বংস করে থাকে এবং সে মিথ্যা সাক্ষ্যদাতা হয়, ক্ষমাহীন হয়, স্বল্পাহারী হয় এবং সে শত্রুজয়ী হয়ে থাকে। এ হচ্ছে পরিগ যোগের ফল। যারা নতুন দেখছেন চ্যানেলটা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা আসি শিবযোগ। যদি শিবযোগে কোনো জাতক জন্মগ্রহণ করে থাকে, তাহলে জ্যোতিষশাস্ত্র কি বলছে, মহেশ ভক্ত শ্রুতি পারদর্শী জিতেন্দ্রিয় সুচারু তনুর মহাত্মা শিবাভিধান খলু যোগরাজ কুশতি কালে যদি মানবানাম। যদি কোনো জাতক জাতিকা এই শিবযোগে জন্মগ্রহণ করে থাকে, তাহলে সেই জাতক ব্যক্তি শিব ভক্ত হয়, বেদ পরাগ হয়, জিতেন্দ্রিয় হয়, সুন্দর দেহধারী হয়ে থাকে, মহাত্মা হয়, তত্ত্বজ্ঞানী হয় এবং সে যোগী হয়ে থাকে। যে কেউ যোগী হতে পারে না। যদি শিবযোগে যারা জন্মগ্রহণ করে, তারা ভালো যোগী হয়ে থাকেন। এ হচ্ছে শিবযোগের ফল। এরপরে আমরা আসবা সিদ্ধযোগ। এই সিদ্ধযোগে যদি জন্মগ্রহণ করে থাকে কোনো জাতক জাতিকা, তাহলে জ্যোতিষশাস্ত্র শ্লোকে কি বলছেন, জিতেন্দ্রিয় সর্বকলা নিধানাং গৌর অতি সুর মধুর বিনীত সত্যপন্ন কৃত ভূরি ভোগা যস্য প্রসূতই কিল শুদ্ধ যোগ। মানে কোনো জাতক জাতিকা যদি এই সিদ্ধ যোগে জন্মগ্রহণ করে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা হয় জিতেন্দ্রিয়, শিল্পদক্ষ, গৌরবর্ণ দেহযুক্ত, শৌর্যশালী, মধুর বিনীত স্বভাব বিশিষ্ট, সত্যবাদী এবং ভোগী হয়ে থাকে। এ হচ্ছে সিদ্ধ যোগের ফল। এরপরে আমরা আসবো পরবর্তী যোগ যেটা আছে সাধ্য যোগ। এই সাধ্য যোগে যদি কোনো জাতক জাতিকায় জন্মগ্রহণ করে থাকে, তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে অসাধ্য সাধ্য কিল সাধ্য জাত সুর অতি ধীর বিজিতারি পক্ষ বুদ্ধাযুগ পাও পরিসাধ্যাতীতার্থ পরম কৃতার্থ সুতরাং বিনীত। সুতরাং এই যদি সাধ্য যোগে জন্মগ্রহণ করে থাকে কোনো জাতক জাতিকা, তাহলে জাতক অসাধ্য সাধনে সমর্থ হয়ে থাকে। যে কাজ সহজে কেউ করতে পারে না, সেই কাজও সে সহজেই করতে পারে, অসাধ্য সাধনে সমর্থ হয়ে থাকে এবং সে হয় শৌর্যশালী, শত্রু জয়কারী, বুদ্ধির সাহায্যে অর্থ উপার্জনকারী, বিনয়ী এবং পরোপকারী হয়ে থাকে। এরপরে আসবো আমরা শুভ যোগ। যদি কোনো জাতক জাতিকা শুভ যোগে জন্মগ্রহণ করে থাকে, তাহলে জ্যোতিষশাস্ত্র কি বলছে, শুভ প্রসূত শুভ কিন্নরানাং শুভ দয়ষ্ট বিদুষাং সমাজে করতি নিত্যং শুভ কর্ম ধীমান শোভাধিক শোভন বেশধারী। তার মানে কি বলছে, যদি এই শুভ যোগে কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে থাকে, তাহলে জাতক শুভ কার্যরত হয়ে থাকেন,
শোভন বেশধারী হয়ে থাকেন, শুভান্বিত হয়ে থাকেন, পরোপকারী হয়ে থাকেন, বিদ্বান হন, সমাজপ্রিয় হন এবং সে ধীমান হয়ে থাকে। এরপরে আসবো আমরা পরবর্তী যোগ যেটা আছে শুক্র যোগ। এই শুক্র যোগে যদি কোনো জাতক জন্মগ্রহণ করে থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র কি বলছে, হাস্য বিবাদে বিজয়ী সবায়াং সদ্গন্ধ মাল্লাম বররত্নযুক্ত জিতেন্দ্রিয় ষান্মনুজস্ত দানিং শুক্রাভিধানে জননং হিজস্ব। তার মানে কি বলছে, যদি শুক্র যোগে কোনো জাতক জাতিকার জন্ম হয়ে থাকে সেই জাতক হন বিবাদে জয়ী, বিবাদকালে তিনি জয়ী হন, সভাস্থলে তিনি জয়ী হন, সুগন্ধ মাল্য এবং বস্ত্রালঙ্কার যুক্ত হয়ে থাকেন, তিনি হন জিতেন্দ্রীয় এবং তেজশালী। এরপরের যোগ আসছে আমাদের ব্রহ্মযোগ। যদি কোনো জাতক জাতিকা এই ব্রহ্মযোগে জন্মগ্রহণ করে থাকে তাহলে কি বলছে জ্যোতিষশাস্ত্র, নানা শাস্ত্রাভ্যাস সংনিহিত কালো বর্ণাচারই সংজাত সুচারু কীর্তি শান্ত দান্ত জায়তে চারু কর্মা সুতই যস্য ব্রহ্মযোগ প্রয়াগ। তার মানে কি বলছে, যদি ব্রহ্মযোগে কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে থাকে তাহলে জাতক বা জাতিকা সে নানা শাস্ত্র আলোচনায় দিন যাপন করে এবং সে হয় জিতেন্দ্রীয়, শান্ত, দান্ত, সুন্দর কার্যকারী, আপন জাগতিক আচারযুক্ত এবং সে কীর্তিমান হয়ে থাকে। এরপরের যুগ আসছে ইন্দ্রযোগ। যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণকালে ইন্দ্রযোগে জন্মগ্রহণ করে থাকে তাহলে এই শাস্ত্র কি বলছে, প্রতাপশীল বলবান গুণজ্ঞ শ্লেষাধিক সাত শ্রিয়ম ভূপেত কিলেন্দ্র যোগ যদি জন্মকালে মহেন্দ্র তুল্য পুরুষ প্রসন্ন। তার মানে হচ্ছে, যদি কোনো জাতক জাতিকা এই ইন্দ্রযোগে জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা হয় প্রতাপশালী, বলবান, গুণবান, শ্রেষ্ঠাযুক্ত, লক্ষ্মীমন্ত, সুপুরুষ, প্রসন্ন মূর্তিযুক্ত এবং ইন্দ্র সদৃশ্য হয়ে থাকে। ইন্দ্র যেমন আমরা কল্পনা করে থাকি ইন্দ্রকে, সেরকম সে হয়ে থাকে। এরপর আসছে সর্বশেষ যোগ বৈধৃতি যোগ। যদি বৈধৃতি যোগে কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে থাকে তাহলে সে হয় মৈত্রীবিহীন, কুটিল খলশ্চ মূর্খ, দরিদ্র, পরবঞ্চকশ্চ, কুকর্মকর্তা, পরদার ভর্তা, ভবেন নর বৈধৃতি লব্ধ জন্মা। তার মানে হচ্ছে, যদি কোনো জাতক জাতিকা এই বৈধৃতি যোগে জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা হয় বন্ধুহীন, ক্ষুর, খল স্বভাব বিশিষ্ট, মূর্খ, দরিদ্র, প্রবঞ্চক, কুকর্মকারী এবং পরস্ত্রীতে সে আসক্ত হয়ে থাকে। এই হচ্ছে যোগফল। আশা করি আপনাদের ভালো লাগবে এই যোগফল, কেননা আমরা দেখি একমাত্র পুষ্টিতেই এই যোগফলের উল্লেখ থাকে, অন্যত্র কোথাও থাকে না। এই যোগফল অনুযায়ী মানুষের অনেক কিছু পরিবর্তন হয়। যাদের ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার, আজকে এই পর্যন্ত।